বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। তোমাদের এই সুন্দর সুন্দর মুখগুলো আমাদের সবসময়ই মনে পড়ে, কিন্তু দেখা হয় না। অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগলো। আশা করছি আমরা কিছুদিনের মধ্যেই হয়তো এরকম প্রতিদিনই দেখা করতে পারবো। যাই হোক, পরীক্ষা একটা দিয়ে ফেলেছো, পরীক্ষা বাসায় হয়েছে, নিশ্চয়ই কেউ দেখে পরীক্ষা দাওনি, নিজে 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 পড়ালেখা করেই পরীক্ষা দিয়েছো। আমরা আশা করবো যে এভাবে আমরা আরো পরীক্ষা তোমাদের দিতে পারবো। যদি দুর্যোগ বৃদ্ধিও পায়, যদি বন্ধ আরো বেশি দিন থাকে, এভাবেই আমরা পরীক্ষা চালিয়ে নিব, তাহলে তোমাদের পড়ালেখার কন্টিনিউশনটা ঠিক থাকবে। ওকে, আমরা তাহলে পড়ার কথায় চলে আসি। আজকে আমি তোমাদের জন্য পুলিশ স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ শিল্প অধ্যায়টি নিয়ে এসেছি। আজকে আমরা পার্ট 1 আলোচনা করব, যেখানে আছে শিল্প গড়ে ওঠার নিয়ামক। বিষয়টা খুবই ছোট, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমার যে কোনো শিল্পের ক্ষেত্রেই প্রয়োজন, এবং সামগ্রিক সব শিল্প মিলেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হয়। যাই হোক, পাঠ গ্রহণে তোমরা তো আমাকে চেনোই, আমি দিনাত তানজিনা তোমাদের সঙ্গে আছি। তো আজকে আলোচনা করছি শিল্প। আমাদের পাঠ শিল্প গড়ে ওঠার নিয়ামক। তার আগে আমরা জেনে নেই যে শিল্প জিনিসটা কি। শিল্প প্রকৃতিতে যে আমরা কাঁচামালগুলো পেয়ে থাকি, সেই কাঁচামালগুলো বিশেষ পরিশ্রমের মাধ্যমে, বিশেষ কর্ম প্রচেষ্টায় যখন কোনো কারখানাতে এগুলোকে প্রক্রিয়াজাত করা হয়, এদের উপযোগিতা বৃদ্ধি করা হয়, করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হয়, সেটাকেই বলা হয় শিল্প। তাহলে শিল্প স্থাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু জিনিস অবশ্যই প্রয়োজন। সেটা প্রথমে যেটা বললাম যে কাঁচামালকে প্রক্রিয়াজাত করতে হবে, তাহলে কাঁচামালটা সেখানে অবশ্যই থাকতে হবে। যেমন কি বলতে পারি, লৌহ ও ইস্পাত শিল্প। এখানে আমাদের কাঁচামালটা কি? কাঁচামালটা আকরিক লৌহ, যেটা আমরা খনি থেকে সরাসরি পেয়ে থাকি। তোমরা একটু চিন্তা করে দেখো, এই লৌহ ও ইস্পাত শিল্পের উপর ভিত্তি করে আমাদের বিশ্ব এগিয়ে চলেছে। আমাদের এমন কোনো জায়গা নাই যে যেখানে লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার নেই। একটা ছোট্ট আলপিন থেকে শুরু করে বড় জাহাজ, এরোপ্লেন, সবখানেই আমাদের এই লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার আছে। কিন্তু আমরা খনি থেকে যে আকরিক লোহা পাই, সেই আকরিক লোহা দিয়ে কিন্তু কোনো কাজ করাই সম্ভব নয়। সেটাকে আমাদের কি করতে হয়? প্রক্রিয়াজাত করতে হয়। আর এই প্রক্রিয়াজাত করার জন্য যেই জায়গাটায় কাজ করতে হয়, সেটাকে বলা হয় শিল্প কারখানা। তাহলে সেখানে শিল্প কারখানার আমার একটা স্থানেরও প্রয়োজন আছে। তারপরে কি কাজ করবে কারা? শ্রমিকরা, যারা এটাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। যাই হোক, এইগুলোই আমার শিল্প থেকে কিভাবে আমরা সেটাকে পরিচালনা করে থাকি। আমরা সরাসরি বিষয়ে চলে যাই। আমাদের আজকের বিষয় শিল্প গড়ে ওঠার নিয়ামক। এই যে শিল্প গড়ে ওঠার নিয়ামক কি তোমাদের আমরা প্রাকৃতিক ভূগোল পড়ানোর সময়ও ভালো করে বুঝিয়েছি। নিয়ামক যেই জিনিসগুলোর প্রভাবে কোনো একটা বিষয় ত্বরান্বিত হয়, এগিয়ে যায়, সেটাকেই বলা হয় নিয়ামক। তাহলে এই যে শিল্প স্থাপনের ক্ষেত্রে আমাকে কি কি কাজ করতে হয়, সেগুলোই শিল্পের নিয়ামক। শিল্প স্থাপনের যে নিয়ামকগুলো আছে, এই নিয়ামকগুলোকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটা প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক।
তিনটি বিষয়: প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিয়ামক। প্রথমে আসি প্রাকৃতিক নিয়ামকে। প্রাকৃতিক নিয়ামকের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাঁচামাল। কাঁচামালের প্রাচুর্যতা যেখানে বেশি, শিল্প স্থাপনটা সেই এলাকায় করলে কি হয়, খরচের দিক দিয়ে হচ্ছে শিল্পপতি যারা তারা কিছুটা লাভবান হয়, শিল্প স্থাপন করাটাও হচ্ছে সুবিধাজনক হয়। যেমন ধরো আমাদের দেশের পাট শিল্প। পাট শিল্পর জন্য হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বিখ্যাত। একসময় হচ্ছে নারায়ণগঞ্জকে ডান্ডি অফ বাংলাদেশ বলা হতো, সেটা তোমরা জানো। তো বাংলাদেশের হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ অঞ্চল, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে হচ্ছে পাটের উৎপাদন সবচেয়ে বেশি হয়, যার জন্য এই অঞ্চলগুলোতেই হচ্ছে আমার পাট শিল্পগুলো বেশি গড়ে উঠেছে। তুলা শিল্পের কথা বলতে পারো, বস্ত্র শিল্প, যেখানে কার্পাসের উৎপাদন বেশি, সেই এলাকাগুলোতেই হচ্ছে আমার কার্পাস বয়ন শিল্পটা গড়ে উঠেছে। তাহলে বুঝতেই পারছো, একটু আগে আমরা লৌহ ইস্পাত শিল্পের কথা বললাম। কাঁচামালের প্রাচুর্যতা যেখানে বেশি, সেখানেই হচ্ছে শিল্পটা গড়ে উঠলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। শিল্পের ক্ষেত্রে আমার লাভের কথাটাও অবশ্যই চিন্তায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে আমাদের শক্তি সম্পদ। শক্তি সম্পদ কাকে বলে সেটা আমরা গত অধ্যায়ে জেনেছি। খনিজ শিল্প যখন করি আমরা শক্তি সম্পদ, সেখানে যেইটাকে ব্যবহার করে হচ্ছে আমরা কোনো কাজ করতে পারি সেটাকেই বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যেই খনিজ সম্পদগুলো দিয়ে আমরা শক্তি উৎপাদন করতে পারি সেগুলোকে শক্তি সম্পদ বলে। এখন এই যে শিল্প পরিচালনা করতে গেলে হচ্ছে আমার প্রচুর শক্তি সম্পদের প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি হচ্ছে আমার শিল্প কারখানার আশেপাশে হচ্ছে শক্তি সম্পদের প্রাচুর্যতা থাকে, তাহলে সেই সম্পদটাকে আমরা বেশি ব্যবহার করতে পারি। একটু আগে যেমন লোহা আকরিকের কথা বললাম, লোহা আকরিক শিল্পে কিন্তু কয়লার ব্যবহারটা প্রচুর। খনিজ কয়লাকে ব্যবহার করে এগুলোকে হচ্ছে পরিশোধন করা হয়। তো সেখানে আমার কয়লার ব্যবহারটা লাগবে। আমাদের আশুগঞ্জ সার কারখানা, ফেঞ্চগঞ্জ সার কারখানা, এই দুইটি কিন্তু হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। তাহলে শক্তি সম্পদের ব্যবহারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তারপরে আসি জলবায়ু। জলবায়ুটা নির্ভর করছে কোন ধরনের শিল্প কোন জায়গায় গড়ে ওঠা সম্ভব, এবং জলবায়ুর উপর নির্ভর করছে যে যেই শ্রমিকগুলো কাজ করবে তাদের কাজ করার সামর্থ্য। এখন এক এক জলবায়ুতে এক এক ধরনের শিল্প গড়ে ওঠে। যেমন হচ্ছে একটু আর্দ্র জলবায়ুতে হচ্ছে, উষ্ণ আর্দ্র জলবায়ুতে আমার কার্পাস বয়ন শিল্পটা গড়ে ওঠে। কারণ হচ্ছে শুষ্ক আবহাওয়ায় কার্পাস তুলা থেকে হচ্ছে আমার সুতা উৎপাদন করা যায় না, সেই সুতাটা ভালো হয় না, ছিঁড়ে যায়। কিন্তু একটু আর্দ্র জলবায়ুতে এই কাজটা ভালো হয়। তারপরে জলবায়ু যদি খুব বেশি উষ্ণ হয় তাহলে শ্রমিকরা সেখানে খুব বেশি কাজ করতে পারে না, অল্পতেই তারা হাঁপিয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা যায় না, অনেক ধরনের সমস্যা হয়। যার ফলে দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ এলাকা, সেই এলাকাগুলোতে হচ্ছে শিল্প স্থাপন করলে শ্রমিকরা কাজ করতে ভালো পারে। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের গার্মেন্টস শিল্প এতটা যে এগিয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের যে জলবায়ু, এটা কাজ করার জন্য খুবই উপযোগী একটি জলবায়ু। ফলে কি হচ্ছে, বাংলাদেশের বিশেষত নারী শ্রমিকরা এখানে প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছে।
দিনরাত তারা শ্রম দিচ্ছে, ফলে আমাদের এই শিল্পটা আস্তে আস্তে অনেক উন্নতির দিকে চলে যাচ্ছে। আমরা জানি যে হচ্ছে গার্মেন্টস শিল্প থেকেই হচ্ছে আমাদের সিংহভাগ বৈদেশিক মুদ্রা আসে। এরপরে পানি সম্পদ। শিল্পর ক্ষেত্রে পানির প্রয়োজন প্রচুর, কারণ হচ্ছে যে কোনো শিল্পেই হচ্ছে আমার সব দিক থেকেই পানি লাগে। ওই যে একটু আগে বারবারই লোহা আকরিকের কথাই বলছি, কারণ হচ্ছে লোহা আকরিক শিল্পের নিয়ামকগুলো আলাদাভাবেও তোমাদের আসে। তো সেখানে যদি পানি সম্পদ থেকে লোহাকে গরম করতে হয়, ঠান্ডা করতে হয়, যার জন্য সেখানে প্রচুর পরিমাণে পানির ব্যবহার হয়। তোমার ডাইং ইন্ডাস্ট্রিগুলোতে কাপড় রং করা হয়, সেখানেও প্রচুর পানির ব্যবহার হয়। মোটামুটি সবগুলো শিল্পেতেই হচ্ছে আমার পানির ব্যবহারটা খুবই খুবই প্রয়োজন। প্রত্যেকটা জিনিস ধৌত করা, তারপরে সেগুলো প্রক্রিয়াজাত করা। আমাদের খাবার শিল্পগুলোতে যদি বলি, যদি ময়দা তৈরি করা শিল্প বলো, এগুলোকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করতে হয়, করে তারপরে সেগুলোকে হচ্ছে শুকিয়ে ময়দা তৈরি করতে হয়। তো এই যে এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার প্রচুর পানির প্রয়োজন। এছাড়া কি, এছাড়াও হচ্ছে আমার শিল্প কেন্দ্রকে কেন্দ্র করে, শিল্প একটি যে কোনো একটি শিল্পকে কেন্দ্র করে দেখা যায় সেখানে জনবসতি গড়ে ওঠে, এবং জনবসতি গড়ে উঠলে সেখানে তাদের তো অবশ্যই পানির প্রয়োজন আছে। এখন সেইগুলো দিকে খেয়াল করলে দেখা যায় যে বেশিরভাগ শিল্প কারখানায় যেখানে নদী আছে তার আশেপাশে, হ্রদ আছে তার আশেপাশে, এবং পানির হচ্ছে প্রাপ্যতা খুব সহজেই পানি পাওয়া যায়, এইসব অঞ্চলেই হচ্ছে আমার এই শিল্প স্থাপন করাটা বেশি উপযোগী হয়ে থাকে, এবং সেভাবে পানির উৎসের কাছেই এগুলো স্থাপন করা হয়। এবার আসি আমরা অর্থনৈতিক নিয়ামকে। অর্থনৈতিক নিয়ামকের মধ্যে সবচেয়ে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে মূলধন। আমার যদি টাকাই না থাকে তাহলে আমি কি দিয়ে শিল্প স্থাপন করব? আমার শিল্প স্থাপন করতে গেলে প্রথমে হচ্ছে জমি ক্রয় করতে হবে, তারপরে হচ্ছে শ্রমিক রাখতে হবে, শ্রমিকদের মজুরি দিতে হবে, আমার কাঁচামাল কিনতে হবে, সেগুলো প্রক্রিয়াজাত করতে হবে, পানি, গ্যাস, বিদ্যুৎ বিভিন্ন কিছু লাগবে। তার জন্য হচ্ছে আমার অবশ্যই মূলধনের প্রয়োজন। যদি হচ্ছে খালি হাত পা নিয়ে হচ্ছে আমি শিল্প স্থাপন করতে যাই, সেই শিল্প আমার লাভবান হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে শিল্প স্থাপনের ক্ষেত্রে মূলধনটা খুবই জরুরি একটি বিষয়। এখন মূলধনটা কিভাবে আসতে পারে? কারো ব্যক্তিগত অর্থও থাকতে পারে, সরকারি সহায়তায় লোন নিতে পারে, বা হচ্ছে সমাজে যারা হচ্ছে অর্থবান আছে তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করেও হচ্ছে মূলধনের ব্যবস্থা করতে পারে, সমবায় ভিত্তিতে মূলধনের ব্যবস্থা করতে পারে, যে কয়েকজন মিলে হচ্ছে কিছু টাকা জোগাড় করে হচ্ছে শিল্প স্থাপন করলো, এভাবেও হচ্ছে আমার অর্থের ব্যবস্থা হতে পারে, স্থানীয় ব্যাংক ঋণ দিতে পারে। তো এভাবে আমরা মূলধনের জোগাড় করতে পারি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে শ্রমিক। অনেক কাঁচামাল আছে আমার এক জায়গায় একদম জমা করে রেখে দিয়েছি, তো সেই কাঁচামাল দেখি আমি কোনো কাজ করতে পারবো? কাজ করার জন্য অবশ্যই আমার শ্রমিকের প্রয়োজন, যারা এগুলোকে প্রক্রিয়াজাত করবে। তুমি বলতে পারো যে হচ্ছে আমি যন্ত্র দিয়ে করব, ঠিক আছে, যন্ত্র অপারেট করার জন্যও কিন্তু তোমার শ্রমিকের প্রয়োজন। তাহলে কি হচ্ছে, আমার শ্রমিক কিন্তু প্রয়োজন অনেক বেশি। তাহলে যেই জায়গাটাতে হচ্ছে আমি সুলভে শ্রমিক পাবো, সেইখানে যদি আমি শিল্প স্থাপন করি তাহলে আমার জন্য লাভটা বেশি হবে। আমার শিল্প থেকে যে আয় হবে তার বেশিটাই যদি শ্রমিকদের দিয়ে দিতে হয়, তাহলে শিল্পতে খুব বেশি লাভ হবে না।
সেই জন্য সুলভে যেখানে শ্রমিক পাওয়া যায় সেখান থেকেই শ্রমিক জোগাড় করাটা হচ্ছে বেশি বুদ্ধিমানের কাজ। এই যে একটু আগে গার্মেন্টস শিল্পের কথা বললাম, বাংলাদেশে এই গার্মেন্টস শিল্প স্থাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের শ্রমিকের মূল্য খুবই কম, আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি তুলনা করি যেখানে হচ্ছে $2.28 লাগে একটা শ্রমিকের জন্য, সেখানে হচ্ছে আমাদের বাংলাদেশে মাত্র $0.08 খরচ করলেই শ্রমিক পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে যে অনেক টাকা সাশ্রয় হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে অনেক বিদেশিরা বাংলাদেশে এসে শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছে, যেগুলোতে আমরা ইপিজেটে দেখি যে হচ্ছে বিভিন্ন শিল্প স্থাপন করা হয়। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বাজার। ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, কাঁচামাল আছে, সবকিছু আছে, আমি অনেক পণ্য উৎপাদন করেছি, কিন্তু এগুলো বিক্রির কোনো জায়গা নাই। তাহলে কি আমার এই উৎপাদন করে কোনো লাভ হবে? মোটেও না, পুরাটাই লস। তাহলে সেগুলো বাজারটা আমার নিশ্চিত করতে হবে, এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে দেখতে হবে যে বাজারের সাথে শিল্প কারখানার যোগাযোগটা কতটুকু। এখানে কি সহজেই যাতায়াত করা যায়, নাকি খুবই দুর্গম রাস্তা দিয়ে বাজারে নিতে হয়? সেই ক্ষেত্রে দেখা যায় যে বাজারের সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবহন। পরিবহনে কি হচ্ছে, পরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কেমন। তাহলে কি বললাম, বাজার এবং পরিবহন ব্যবস্থা মোটামুটি এই পাশাপাশি অবস্থান করে, যেখানে হচ্ছে সহজেই এই পণ্যটাকে আমরা নিয়ে যেতে পারি। সহজে সেখানে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থাটা কাজ করবে। আমার যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে সেই অঞ্চলে হচ্ছে আমি শিল্প স্থাপন করে লাভবান হব। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে জমির মূল্য। আমার যেখানে কাঁচামালের প্রাচুর্যতা বেশি, শক্তি সম্পদ আছে, জলবায়ু সুইটেবল, পানি সম্পদ আছে, মূলধন আছে, শ্রমিক আছে, কিন্তু আমার জমির মূল্য অনেক অনেক বেশি। সেখানে ইন্ডাস্ট্রি করতে গেলে আমাকে অনেক টাকা খরচ করে একটা জমি কিনতে হবে, যেটা দেখা যাবে যে হচ্ছে শিল্প তো এক ধাপেই তো শিল্পের থেকে অনেক লাভ করা যায় না। তো জমির কিনতে যেয়ে যদি সব টাকা খরচ হয়ে যায়, সেখানে হচ্ছে আমার অনেক বেশি টাকা ব্যয় করতে হবে, মূলধন পুরোটা সেখানেই শেষ হয়ে গেলে আমার শিল্পটা কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব। তাহলে আমরা অর্থনৈতিক নিয়ামকগুলো দেখলাম: মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন এবং জমির মূল্য। এবার শেষ যেই উপাদানটা সেটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকটা কি? সাংস্কৃতিক নিয়ামক হচ্ছে আমার সমাজ থেকে যেটা আসে সেই জিনিসটা। এই ক্ষেত্রে আমার বিভিন্ন পণ্যের চাহিদা, সরকারি নীতি, ব্যবসায়ী নীতি, এগুলো অনেক কিছু কাজ করে। সব মিলেই হচ্ছে আমার দেশে একটা দেশের সরকারি নীতি, রাজনৈতিক অবস্থা, ব্যবসায়িক সুনাম ইত্যাদি হচ্ছে আমার এই সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে নির্ভর করছে। তাহলে এই সব কিছু বিষয়, প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক গুলো বিবেচনা করেই আমার একটা জায়গায় শিল্প স্থাপন করতে হয়। এবং কিভাবে আমি একটা শিল্প স্থাপন করলে সেই শিল্প থেকে লাভবান হতে পারি সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। যদি এই বিষয়গুলো জানা না থাকে তাহলে দেখা যাবে যে হচ্ছে শিল্প খাতে আমার শুধুমাত্র ব্যয়টাই হবে, লাভটা হওয়া সম্ভব হবে না। আশা করি তোমরা এই নিয়ামকগুলো বুঝতে পেরেছো। খুবই সহজ একটা বিষয়। আর তোমাদের অনেকবারই বলেছি, দ্বিতীয় পত্রের বিষয়গুলোকে হচ্ছে তোমার দৈনন্দিন যে জ্ঞান, সেই জ্ঞানগুলোকে বারবার রিভাইজ করলে তোমরা নিজেরাই হচ্ছে জিনিসগুলো গুছিয়ে লিখতে পারবে
এখন এটা ছিল হচ্ছে আমার সামগ্রিক নিয়ামক। তোমাকে যদি বলে শিল্প স্থাপনের নিয়ামকগুলো কি কি, তখন তুমি এভাবে উপস্থাপন করবে। আর যদি বলে যে হচ্ছে আকরিক শিল্পের নিয়ামকগুলো কি কি, বস্ত্রশিল্পের নিয়ামকগুলো কি কি, এরকম যদি কোনো একটা বিশেষ শিল্পকে ধরে নিয়ামক বলে, তাহলে কি করতে হবে, যেইখানে যে জিনিসটার বেশি প্রয়োজন, যেমন হচ্ছে কাঁচামালের ক্ষেত্রে আমি বলবো যে আকরিক লোহের কাঁচামালটা কোন কোন এলাকাটাতে বেশি, কোন কোন এলাকাতে এই শিল্পটা বেশি গড়ে উঠছে। আকরিক লোহের ক্ষেত্রে বললাম যে হচ্ছে পানির সম্পদটা প্রয়োজন, শক্তি সম্পদে কয়লার প্রয়োজন, মূলধনটা প্রচুর প্রয়োজন। এই যে এই বিষয়গুলো হচ্ছে তখন বেশি হাইলাইট করতে হবে, তাহলেই তুমি এই বেসটাকে ধরেই প্রত্যেকটা নিয়ামকই বিশ্লেষণ করতে পারবে। শুধুমাত্র সেই বিশেষ শিল্প স্থাপনের জন্য যে বিশেষ পরিবেশটা থাকবে সেইটুকু খালি উল্লেখ করে দিলেই তোমার উত্তর ফুলফিল হয়ে যাবে। ওকে, তোমাদের আজকে একটুকুই থাকলো। পরবর্তীতে আমরা শিল্প নিয়ে আরও ক্লাস করব, কারণ হচ্ছে এটা মাত্র পার্ট 1, আরও পার্ট আছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।